জাস্ট আমরা একটা ডাল ভাত দিয়ে দিচ্ছি আর কি। গোয়েন্দা, গুপ্তধন, অনুসন্ধান, হ্যাঁ, এর বাইরে বাংলা ছবি আর বেরোচ্ছে না। দর্শক কি দেখতে চাইছে? তবু কোনো একটা সে জটায়ু করেছে, সেও ফেলুদা হচ্ছে, নাহলে নায়িকাকে ডান পায়ের ওপর বসিয়ে পার্টি করবে। আমাদের ইন্ডাস্ট্রি তেলের ফ্যাক্টরি, আমাদের এখানে সিনেমা কম হয়, লবি বেশি হয়। জানি প্রচুর গালাগালি করবে লোকে। একদম মনের কথা বললে না ওটা তুই ক্যামেরা থেকে সর, ওদের জ্বালা দূর করো। সৌরভদা, বাংলায় তুমি যেটা বলছিলে যে একটা কোথাও গতে বাঁধা কাজ হয়, তার মধ্যে এরকম একটা সাবজেক্টকে নিয়ে ছবি, কিন্তু এটার তো একটা রিকভারিরও তো ব্যাপার রয়েছে, মানে এই ধরনের ছবি কতটা চলবে সেটা নিশ্চয়ই প্রযোজকরা ভেবেই করছে। এবং আমার যতদূর মনে হয়, আমি ছবিটায় কাজ করে যেটা আমার মনে হয়েছে, যেরকম রিকভারির ব্যাপার আছে সেরকম একটা মানেরও ব্যাপার আছে। তো সেক্ষেত্রে এই ছবিটা কিন্তু মানের জায়গা থেকে আমি একটুখানি গিয়েই রাখবো। আমার মনে হয় এই ছবিটা ফেস্টিভ্যালসে যাওয়া উচিত। নিশ্চয়ই প্রযোজকরা সেটা নিয়ে ভাববে, এবং আমার সঙ্গে যেটুকু কথা হয়েছে তাদেরও চিন্তাভাবনা ওরকমই। তো সেক্ষেত্রে বাংলার মান নিয়ে যখন কথা হচ্ছে, বাংলার শিল্প নিয়ে যখন কথা হচ্ছে, তো সেক্ষেত্রে ইটস আ উইন উইন সিচুয়েশন ফর আস। এই ছবিটা তুমি যেটা বুঝলে, যে কোথাও গতে বাঁধা তুমি চরিত্র বা এই যে বিষয়গুলো, সেখান থেকে বেরোনোর কি একটা মানে হয় না যে একটা অক্সিজেন পাওয়ার মতো একটা ছবি, যেটাতে নিজেকে প্রুভ করা, বা তুমি যথেষ্ট প্রুভ করেছো, তাও মানে না, প্রুভের বিষয়টা না, সবসময় একটা জিনিস মাথায় চলে যে আমাদের মিডিয়ামটাই এমন একটা জিনিস যে জায়গাটা তুমি অনেক ধরনের জিনিস তুমি কিন্তু মানুষের কাছে একটা থালার মধ্যে সাজিয়ে দিতে পারো। তো সেক্ষেত্রে আমরা কি সেইটা সাজিয়ে দিচ্ছি, নাকি জাস্ট আমরা একটা ডাল ভাত দিয়ে দিচ্ছি আর কি, খেয়ে নিলেই হলো টাইপস আর কি। তো সেক্ষেত্রে এটা একটুখানি সাজিয়েই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দিস ফ্রেটার্নিটি যে নানান ধরনের কাজ হওয়া উচিত, যেখানে মানুষ মানুষের কাছে অনেক ধরনের কাজ যাতে পৌঁছয়, এবং তারা যাতে চুজ করে নিতে পারে যে হ্যাঁ, এইটা আমার ভালো লাগছে। বা ফর এক্সাম্পল এই শিল্পটা নিয়ে কিন্তু অনেকেই জানে না, যেরকম আমিও কিন্তু অতটা ওয়াকিবহল ছিলাম না এই গম্ভীরা এদেরকে নিয়ে। তো সেক্ষেত্রে আমিও জানতে পেরেছি, সেরকম এই ছবিটা দেখলে মানুষও জানতে পারবে যে এরকম একটা লোকায়ত শিল্প আমাদের মধ্যে ছিল, আছে, সেটা হয়তো এখনও ওরমভাবে আমাদের সামনে নেই। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে দিস উইল হেল্প, এই সমাজকে সাহায্য করবে। এবং কোথাও গিয়ে বাঙালিরা মানে তাদের যে পুরাতন যে শিল্প, সেটার প্রতি একটা যত্নবান হওয়ার যে ব্যাপারটা, কারণ আমিও জানতাম না এই যে গম্ভীরা। আর তোমার চরিত্রটা নিয়ে আমার চরিত্রর নাম হচ্ছে দেবা এবং শ্রীতমা যে চরিত্রটা করছে, দুজনেই একটা থিসিস জমা দেওয়ার কথা, যেরকম হয়ে থাকে আমাদের পড়াশোনার সময়। তো সেই ক্ষেত্রে ও গম্ভীরাটা চুজ করে, এবং তারপর যখন ওই মালদার ওই প্রত্যন্ত গ্রামে গিয়ে যখন এই গম্ভীরাকে নিয়ে রিসার্চ করা শুরু করে, আস্তে আস্তে ও প্রেমে পড়ে, মানে এই গম্ভীরা শিল্পটার প্রেমে পড়ে। সেখানে বাঘারু যে একদম দ্য ফ্ল্যাগ বিয়ারার এই সময় দাঁড়িয়ে যেটা খরাজদা প্লে করছে, তার সঙ্গে তার কথা হয়, এবং সেখান থেকে আস্তে আস্তে এই শিল্প নিয়ে আরও অনেক কিছু জানতে পারে শ্রীতমা, এবং আমিও ওখানে গিয়ে পৌঁছাই। তারপরে কিভাবে আমাদের সম্পর্কটা ইভলভ করে, এবং আমাদের সম্পর্কটা কীভাবে, আমাদের সম্পর্কের মধ্যে কিভাবে এই আর্ট ফর্মটা ঢুকে আসে, এবং এই নিয়েই অ্যাকচুয়ালি পুরো ছবিটা। আগেবার তোমার ইন্টারভিউ নিয়েছিলাম, তখন অনেকে বলেছিল যে জিদ্দার বুমেরাং আছে, সেটা নিয়ে কেন প্রশ্ন করোনি? তো তুমি বুমেরাং নিয়ে যদি কিছু বলো, মানে জুনে রিলিজ করছে বুমেরাং। ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ জিদ্দা, দ্য আলটিমেট সুপারস্টার, এবং হি বিহেভস লাইক ওয়ান, হি স্টেজ লাইক ওয়ান, এবং সত্যি কথা বলতে এত হাম্বল একজন মানুষ। এই প্রথম আমার জিদ্দার সঙ্গে এতদিনের একটা কাজ একসঙ্গে এরমভাবে সামনাসামনি আলাপ, এবং সেক্ষেত্রে আমরা দুজন একদম ভাইয়ের মতো, দুই ভাইয়ের চরিত্র। তো সেক্ষেত্রে দুই ভাই হয়ে উঠেছি। অ্যান্ড জিদ্দা ইজ দ্য আলটিমেট সুপারস্টার ফর রিজনস, ইয়েস। এবং ছবির সাবজেক্টটাও তো একটু অন্যরকম, মানে সায়েন্স ফিকশন একটা। হ্যাঁ, অ্যান্ড আমার সেটা প্রচণ্ড ভালো লেগেছে, কেন জিদ্দা বলতেই আমরা বুঝি যে একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল হবে, রাইট, মাসালা হিরো, মাসি। দিস ইজ মাসি, দিস ইজ মানে এইটা যে মাসি নয় সেটা তো আমি একবারই বলছি না, দিস কমার্শিয়াল নয় একেবারেই বলছি না, বাট উইথ আ ভেরি গুড কন্টেন্ট। সৌভিকের নাম নিতেই হয়, ডিরেক্টর। হ্যাঁ, সৌভিক খুব সুন্দর লিখেছে, অসম্ভব ভালো লেখা, এবং আমাদের মানে পাঠটা করতেও বেশ মজা লেগেছে, মানে আমাদের পারফরমেন্স ওরিয়েন্টেড ফিল্ম, এবং আমার বিশ্বাস যে বুমেরাং খুব ভালো করবে। লাস্ট প্রশ্ন, বিয়ের পর কি কিছু পাল্টেছে সৌরভদার জীবনযাত্রা, বা কিছু ভাবনা চিন্তায় যে হয় না, মানে ওরমভাবে আপাতভাবে পাল্টেছে বললে তো কিছুই মাথায় আসে না। তবে হ্যাঁ, একটুখানি আরও দায়িত্ববান হতে হয়েছে, মানে হয়ে গেছে, মানে তোমার সেরমভাবেই তুমি সবসময় অ্যাডাপ্ট করতে থাকো ডিফারেন্ট সিচুয়েশনে, মানুষ তাই করে। তো সেক্ষেত্রে আমিও অ্যাডাপ্ট করেছি টু আ ডিফারেন্ট সিচুয়েশন,
তো অনেক দায়িত্ববান হতে হয়েছে আমার মনে হচ্ছে, বাকিটা তো সেই বলতে পারবে। আর এই ভগবানের যে একটা অস্তিত্ব এইগুলো নিয়ে একটা আছে, নাস্তিক আস্তিকের তুমি যে ব্যাপারটা বলছিলে, তো তুমি কতটা ভগবানকে দেখো, মানে ভগবান কি? আমি সেইভাবে ভগবানে বিশ্বাসী নই, তবে আমার মা বোন প্রচণ্ড বিশ্বাসী, আমি বাবা খুব একটা নই। তবে আই রেসপেক্ট যারা ভগবানে বিশ্বাস করে। যেরকম যখন মা পুজো করছে তখন ফলটা আমিও কেটে দিই, বাবাও কেটে দেয়, আমরাও বসি মা আর বোনের সঙ্গে। তো সেক্ষেত্রে ওই রেসপেক্টটা আছে, মিউচুয়াল রেসপেক্টটা আছে। বাট সেরমভাবে যদি দেখতে হয় আর কি, আপাতভাবে আস্তিক না নাস্তিক, আমি নাস্তিক। দাদা, তোমার বেশ অনেকগুলো ছবি রয়েছে এবং ছবিগুলোর মধ্যে আমি যেটা দেখছিলাম বা তোমার, আমার অনুমান জাস্ট যে তোমার মধ্যে একটা কোথাও গ্রাম্য গ্রাম্য ব্যাপার রয়েছে, এবং সেই কারণেই কি ছবি সাবজেক্টটাও এরকম? হ্যাঁ, আমার আগের ছবিটা দোআঁশ, সেটার সাবজেক্ট সুন্দরবন। এই ছবিটার সাবজেক্ট মালদা, গম্ভীরা শিল্প। আসলে শহরের ছবি আর গ্রামের ছবি এরকমভাবে তো আলাদা বলে কিছু হয় না, কিন্তু শহরের সাবজেক্টটাকে তুমি যদি দেখো তাহলে দেখবে যে সেই একটা ড্রয়িং রুম ড্রামা। হ্যাঁ, সেই ড্রয়িং রুম থেকে বেডরুম, বেডরুম থেকে বারান্দা, বারান্দা থেকে বাথরুম, এর ভেতরে ঘোরাফেরা করছে, যেটা সিরিয়াল টাইপ হয়ে যাচ্ছে। অথবা গোয়েন্দা, গুপ্তধন, অনুসন্ধান। হ্যাঁ, এর বাইরে বাংলা ছবি আর বেরোচ্ছে না। ঠিক আছে, দোআঁশটা যখন করি সেটার পেছনেও একটা রিসার্চ ছিল যে ওখানে একটা সুন্দরবনে একটা ঠিকাদার রাজ চলে। হ্যাঁ, তো সেটাকে কিভাবে দেখানো যায়, মানে সমস্ত কিছুকে বাঁচিয়ে কিভাবে দেখানো যায়। কারণ ঠিকাদার রাজটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই, মানে 90 বছর ধরে চলছে ওটা ওখানে। যখন যে দল ক্ষমতায় আসে তারা ঠিকাদারকে তোল্লাই দেয়। গম্ভীরা নিয়ে যখন রিসার্চ করছি তখনও দেখছি যে যখন যে দল ক্ষমতায় আসে সেই দল গম্ভীরাকে তাদের প্রচারের জন্য ব্যবহার করে। এবারে এই বিষয়গুলোকে যদি আমরা তুলে না ধরি, তাহলে আমরা যদি সারাক্ষণই ড্রয়িং রুম থেকে বারান্দা অবধি যাতায়াত করি, হ্যাঁ, তাতে সিরিয়াল হয়ে যাবে। এখন বাংলা ছবির কথা মাথায় আসলে, মানে একটা নতুন সিনেমা হচ্ছে, এটা মাথায় আসলে প্রথমে মাথায় আসবে যে একটা ট্রাম লাইন দেখা যাবে, একটা ট্রাম চলে গেল, একটা পুরোনো হাতে টানা রিক্সা গেল, আর কলকাতার শর্ট হলো, এবার ড্রয়িং রুমে ঢুকে বললো। এটাতে করে কি হচ্ছে, নতুন যারা পরিচালক আসছেন, হ্যাঁ, তারাও না এই একই গতে বানাতে চাইছেন যে প্রডিউসাররা এরকমই চাইছে, কিন্তু কেউ কি ভাবছে দর্শক কি চাইছে। তারা এই ড্রয়িং রুম ড্রামা দেখতে দেখতে কতটা বিরক্ত। সাবজেক্টের অভাব, খেয়াল করে দেখো লাস্ট 5টা ছবির সাবজেক্ট তুমি ভাবো, হয় গোয়েন্দা নয় ড্রয়িং রুম, এর বাইরে বেরোচ্ছে না। মানে কখনো মাসি আসছে গোয়েন্দা হিসেবে, কখনো কাকু আসছে, কখনো দাদা আসছে, কেউ না কেউ গোয়েন্দা হিসেবে আসছে। তাহলে এই সাবজেক্টগুলো কে দেখাবে? তো সেই সাবজেক্টগুলোকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। বাঙালিরা নিজেদের বাংলার কালচার সম্পর্কেই সচেতন নয়, বরঞ্চ আমরা উল্টে আরও ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকে পড়ছি। ক্রমশ ঝুঁকে পড়ছি, মানে ঝুঁকে পড়েছি, ঢুকে গেছি আমরা ভেতরে। এখনকার আধুনিক ছেলেমেয়েদের মধ্যে এই ওয়েস্টার্ন কালচার একদম ঢুকে গেছে। হ্যাঁ, একদম ঢুকে গেছে, মানে এবং এটা কিন্তু ঢুকেছে বেসিক্যালি বিখ্যাত এক পরিবারের কাছ থেকে। মানে তিনি প্রথম আমদানি করলেন যে একজন মানুষ 3বার মরে 3বার বাঁচতে পারে, একজন মানুষের 4টে বিয়ে হতে পারে, সে এক বাড়িতে থাকতে পারে। হ্যাঁ, তিনি এগুলো সমস্ত আবিষ্কার করলেন এবং সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিলেন। এবং এখন দেখো বাংলা সিরিয়াল এবং সিনেমা প্রায় ওই দিকেই যাচ্ছে। মানে একটা সিনেমা দেখতে বসে আমাকে ভাবতে হচ্ছে এর সঙ্গে ওর কী সম্পর্ক, এর কাকা ছিল, এর এখন শালা, এর এখন মাসি, ভাবতে হচ্ছে একটা সিনেমা দেখতে গিয়ে। টালিগঞ্জের সমস্ত অভিনেতা একবার না একবার ফেলুদা নয় ব্যোমকেশ হওয়ার একটা চেষ্টায় আছে। হ্যাঁ, মানে যাকে ফেলুদা হিসেবে মানাবে না সেও এখন ফেলুদা, সে কোনো এককালে তপস্যা করেছিল সেও ফেলুদা। হ্যাঁ, মানে দুদিন পর দেখবো কোনো এককালে সে জটায়ু করেছে সেও ফেলুদা হচ্ছে, ব্যোমকেশ হচ্ছে, ওটা ইউনিভার্স হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, মানে কেন, মানে আসলে না, ওই যে আমরা রবীন্দ্রনাথ একটা খুব ভালো কথা বলেছিলেন যে আমরা পাশ্চাত্যকে অনুকরণ করি, অনুসরণ করতে পারি না। কারণ পাশ্চাত্য আমাদের থেকে এতটা দূরে, ওদের শুধু হাত পা নাড়াটাই আমাদের চোখে পড়ে, কথাগুলো কানে আসে না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মার্ভেলকে নকল করার চেষ্টা করছে, সিরিজ বানাচ্ছে পর 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 পর, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু ওদের 550 কোটি টাকার একটা সিনেমার সঙ্গে আমাদের 36 লাখ টাকার একটা সিনেমার তুলনা করলে হবে না। যেমন আমি পরপর এমন বেশ কয়েকটা ছবির নাম বলতে পারি, দুধপিঠের গাছ, সহজপাঠের গপ্প, ইভেন দোস্তজি এতটা পুরস্কার না পেয়ে গেলে দোস্তজিকে এতদিন চলতে দেওয়া হতো না হলে। ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন মিস্টার ইন্ডাস্ট্রির একটা, সেটা তো ওটার অন্য একটা গল্প আছে। হ্যাঁ, মানে ওটা না থেকে ওনার উপায় ছিল না, উনি থাকতেই হতো, উনি না থাকলে অন্য কেউ থাকতেন। শঙ্কর দেবনাথের একটা সিনেমা ছিল প্রাণ,
প্রাণকে মানে প্রাণকে প্রাণদান করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যে প্রতিদিন অন্ততপক্ষে 30 জন করে দর্শক দেখতে যেতে হবে। কাউকে কিন্তু আমরা ফ্রিতে টিকিট দেয়নি, শুধু আমরা প্রচার করে গিয়েছিলাম। প্রাণকে তুলে নেওয়ার জন্যে, পাকারামকে তুলে নেওয়ার জন্য কী চাপ যে দেওয়া হয়েছে শঙ্করদার ওপর, সেটা শঙ্করদা জানে আর আমরা জানি। শঙ্করদা তো আবার ইন্টারভিউ দেয় না, ওই জন্যই তাহলে শঙ্করদার থেকে খবরটা জানাতো। শঙ্করদাকে বহুবার বলে শঙ্করদা ইন্টারভিউ দেয় না, মানে ওনার একটা ইয়ে হ্যাঁ, রয়েছে। তো মানে আমার খুব খারাপ লেগেছিল যে প্রাণের মতন এইরকম একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের ছবিকে তুলে নিতে বাধ্য করা হয়। দুধপিঠের গাছ তুলে নিতে বাধ্য করা হয়। সহজপাঠের গপ্প প্রথমে লোকে দেখতেই যায়নি যতক্ষণ না প্রাইজ পেয়েছে। বাংলা ইন্ডাস্ট্রি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা এখান থেকে বেরোতে পারেনি। আর বাংলা সিনেমায় বর্তমান যারা নায়ক আছেন তারা শুধুই নায়ক, চরিত্র হয়ে ওঠেন না। একজন হাতে গোনা ঋত্বিককে পাওয়া যাচ্ছে, নতুন একটি ছেলে এসছে তাকে একটু একটু পাওয়া যাচ্ছে, বাকি তো সব সেই স্লো মোশনে হাঁটছে, স্লো মোশনে কাঁদছে। হ্যাঁ, মানে দেখলে মনে হয় আচ্ছা উনি অভিনয় করছেন, কি চরিত্র করছেন বোঝা যায় না। আজকে হঠাৎ কেউ মনের কথাগুলো বলছে। আসলে এই কথাগুলো বলি বলে আমাকে প্রচুর লোকজন পছন্দ করে না, কারণ কিন্তু আমি মনে করি যে আমি যেভাবে ছবিটা বানাচ্ছি বা যেভাবে ছবি আমি বানাতে চাই তাতে করে আমার স্লো মোশনে হাঁটা নায়ক দরকার নেই। হ্যাঁ, সব সিনেমাতে একইভাবে হাসা নায়িকাও দরকার নেই। আমি চাই এমন ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করতে যারা চরিত্র হয়ে উঠবে, যেমন শ্রীতমা, বিমল গিরি, শ্রেয়া, হ্যাঁ, সৌরভ দাস। যে সৌরভ দাসকে এই নানা হেতে নেবার সময় আমরা কত রকমের কত কিছু শুনেছিলাম যে ও ভীষণ স্টাবর্ন অ্যাক্টার, এই করে ওই করে, ওর ক্যারেক্টারে ঢুকতে পারে না। অথচ আমি ওকে ক্যারেক্টারটা বোঝালাম, যখন অভিনয়টা করলো একদম ডিফারেন্ট একজন সৌরভ দাস, যে কিনা প্রতিদিনের ওই রকম হেকটিক স্কেডিউলের পরে ফ্রেশ হয়ে আমার ঘরে এসে স্ক্রিপ্ট নিয়ে, সায়নদা কালকের এই শটগুলো আছে তুমি কীভাবে ভাবছো বলো। ও গানের লিপ দেওয়ার আগে আমার কাছে এসে বললো 8 ঘন্টা আমাকে সময় দিতেই হবে। আমি কী করবি? আমি একটুখানি প্র্যাকটিস করব। বক্সটা চালিয়ে হাতে গিটার নিয়ে আমাদের সিনেমাটোগ্রাফার শান্তনুদাকে নিয়ে কোথা থেকে কী ফ্রেম নেবে জেনে নিয়ে বসে বসে লিপসিং প্র্যাকটিস করে গেল, এবং ওর শটটা যখন নিলাম তখন দ্যাট ওয়াজ আ ওয়ান শট। আজকে শ্রীতমা 2 মাসে যা অভিনয় করেছে তার ঠিক উল্টো ক্যারেক্টার এইখানে নানা হেতে, অথচ এরা কাজ পায় না। কেন পায় না? কারণ এরা প্রডিউসারের সঙ্গে রেকি করতে যায় না, এরা রাত্রিবেলা ডিনার করতে যায় না, এরা সিনেমার 1 মাস আগে স্ক্রিপ্ট চায়, তারপর ডিরেক্টরকে ফোন করে 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 জানতে চায়, নোট করে। ডিরেক্টরদেরও তো সময় কোথায় একজন নায়িকাকে বসে চরিত্র বোঝাবে? সেই সময়টা সে বাইট দেবে, সেই সময়টাতে সে পার্টি প্রডিউসারের মাথা ভাঙবে, অন্য প্রডিউসারের মাথা ভাঙবে, প্রয়োজন হলে নায়িকাকে ডান পায়ের ওপর বসিয়ে পার্টি করবে। সময় কোথায় পরিচালকদের? আমি অবাক হয়েছি যখন শ্রীতমাকে আমি 2 মাসে কাস্ট করেছি। কাস্ট করার পর শ্রীতমাকে স্ক্রিপ্টটা দিলাম, ও আমার কাছে বুঝলো, তারপর বললো সায়নদা আমি 2 দিন পর থেকে তোমায় ফোন করবো। প্রত্যেক দিন 4বার 5বার করে ফোন করেছে, একটা করে সিন ও পড়েছে, সেই সিন সম্পর্কে আমাকে প্রশ্ন করেছে, এবং যে সিনেও নেই সেই সিন সম্পর্কেও প্রশ্ন করেছে। আমাদের ইন্ডাস্ট্রি তেলের ফ্যাক্টরি, যার যত বড় তেলের ফ্যাক্টরি সে তত বড় আর্টিস্ট। আজকে সৌরভকে আন্ডাররেটেড করে রেখে দেওয়া হয়েছে, সৌরভকে নির্দিষ্ট কিছু চরিত্রে আটকে দেওয়া হয়েছে। ওই তো সিগারেট খায়, নেশা করে, এই ধরনের নেশা করে, জামাকাপড় চরিত্রের লুকটা, দাড়ি ফাড়ি সব কাটিংগুলো একই থাকে পোস্টার। জামাকাপড় খুলবে, মেয়েদের সঙ্গে সিন করবে। সৌরভ ওখানে গেছে শ্যুট করতে, 200-250 লোক দাঁড়িয়ে ওখান থেকে মন্টু 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 করে ডাকছে। আমি সৌরভ খান দেখিস তোর রেপুটেশনটা কি বানিয়েছিস তুই? করতে এসছিস নানাহের একটা চরিত্র, দেওয়ার পর লোকে তোকে মন্টু বলে ডাকছে, বলে শান্ত আর করবো না সমস্ত ক্যারেক্টার। ঠিক আছে, কিন্তু করতে বাধ্য হবে, তখন ওকে বাধ্য করবে, কারণ ও যদি ওই ক্যারেক্টার না করে ওকে ব্যান করে দেবে ইন্ডাস্ট্রি। ডু সামথিং নিউ। মানে সেই ড্রয়িং রুম থেকে ট্রামলাইনে পড়ে কবিতা বলবো আর কতদিন শব্দ কোথায় আর ওই কবিতা বলার? মানে সেই তো একজন লেখক, তার লেখা 4টে লাইন, সেই একজন সুরকার, বেসুরো সুর, নানা হেতে সুরগুলো অঞ্জনা ভোরকনা আমার করবে একটা। 2 মাসের সুরগুলো সুরদীপ হাজরা বলে একটি ছেলের করা। তার রিসার্চ এই জায়গায় গিয়ে পৌঁছেছিল যে সুন্দরবনের সুর হচ্ছে জঙ্গল এবং জলের মিলিত সুর, প্রত্যেকটা যদি আলাদা আলাদা সুর হয়। ওকে এটা বলার পরে ও কানেক্ট করেছিল এমন একজন মাঝিকে, যে মাঝি সন্ধ্যেবেলা 7টার সময় নৌকো ছাড়ে, 12টায় গিয়ে একটা জঙ্গলে পৌঁছয়। ঠিক আছে, সেইখান থেকে মধুর চাকগুলোকে তুলে আবার সকালবেলা 5টার সময় ফেরত আসে। এই যাওয়ার এবং আসার পথে সে গান গায়।
ও সেই মাঝির ফোন নাম্বার জোগাড় করে সেই মাঝিকে দিয়ে নৌকো চালাতে চালাতে গান গাইয়ে ও ফোনে কল রেকর্ড করে শ্যুটটাকে নিয়েছিল। আমাদের এখানে সিনেমা কম হয়, লবি বেশি হয়, প্রচণ্ড পরিমাণে লবি হয়। মানে আমি দোমাস করতে গিয়ে বুঝতে পেরেছি, দোমাসে যখন পোস্ট প্রোডাকশান চলছে, একজন বিখ্যাত জেরক্স মেশিনের কাজ ঢুকে গেল সেই এডিট হাউসে, আমাকে ফোন করে বলছে কালকের না বুকিংটা অফ করতে হবে। এখন কেন? না কাজ ঢুকেছে। আমার তো জেরক্স মেশিনের কাজ, আমাকে ওই রুমটা দিয়ে দাও, হয়ে যাবে। মানে ওই জেরক্স মেশিনের কাজ ঢুকেছে বলে আমার বুকিং নাকি ক্যান্সেল। এডিট এফেক্টস নাকি এসকে, ঠিক আছে। তা আমি চেঁচামেচি করেছি, আমি সোজা ধানুকাকে ফোন করেছি, ফোন করে যে জেরক্স মেশিনের কাজ ঢুকবে, আমার কাজ হবে না, আমারটা তো অরিজিনাল কাজ, ওটা তো কপি। হ্যাঁ, না না কেন হবে না, আমরা তো ক্যান্সেল করছি বুকিং। দিস ইজ লবি। আমাদের পশ্চিম বাংলা বেঁচে আছে গ্রামের জন্য, পশ্চিমবাংলার সংস্কৃতি বেঁচে আছে গ্রামের জন্য। গ্রামকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, শুধু শহর কিন্তু একটা জাতির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে না। আমি জানি প্রচুর গালাগালি করবে লোকে, এটা পেলে তেড়ে মেরে উঠবে। পৃথিবীর ইতিহাস ঘাটলে, সিনেমার ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর বিভিন্ন সময়, সেটা ফ্রান্স হোক, হলিউড হোক, সব সময় কোনো না কোনো সময় তাদেরও ভাঁটা গেছে, তাদেরও কন্টেন্ট ড্রপ করেছে। কিন্তু তার মানে হাত পা গুটিয়ে বসে থাকবো, রিস্ক নেব না, এটা তো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই মোজোটেল এন্টারটেনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যারা এই রিস্ক নেওয়ার জন্য যে ব্যাকআপটা দরকার আমার, এই মানে এত বড় কর্মকাণ্ড, যার মিউজিকটাই একটা বিশাল কর্মকাণ্ড, এই ব্যাকআপটা আমাকে দিয়েছে এহসাস, মানে খুশি, শাশ্বততা, এবং অবশ্যই সুমনা আন্টি এবং অঞ্জন স্যার। আমার জয়েন্ট ডিরেক্টর সায়ন দা, মানে ম্যাসিভ। মানে আমি তো লিখেছি, এবার এই যে আমি যেটা লিখেছি সেটাকে স্ক্যান করা, হ্যাঁ মানে হি ইজ এক্সেলেন্ট সেই ব্যাপারে। যে আমি কি বলতে চাইছি, সিনেমার তো একটা স্টোরি লাইন আছে, তার পেছনে তো একটা দর্শনও আছে, সে দর্শনটাকে যাতে স্টোরি লাইনটাকে বলতে গিয়ে দর্শনটা ড্রপ করে যাচ্ছে, সেটা তো হবে না। তো এখানে প্রত্যেকে, পুরো টিম, এমনকি মানে আমি একজনের কথা বলবই, সেটা হচ্ছে যে আমরা গ্রামে শ্যুট করতাম, তো এবার স্বাভাবিক সৌরভ, শ্রীতমা, খরাজদার মতো মানুষ যখন শুটিং করতে আসছে, লোক তাদের দেখবেই। বাট আমরা সারাদিন চেঁচাতাম, ওরে পাঁচিলে উঠিস না, পড়ে গেলে আমাদের গাল দিবি, ওরে এরা করিস না, ওরে তুই ক্যামেরা থেকে সর, ওরে জোন ক্লিয়ার কর। মানুষে বিশ্বাস হারানো পাপ, কিন্তু আমাকেও তো মানুষকে অল্টারনেটিভ দিতে হবে। দিদি, শুনছি তুমি নাকি ডিরেক্টরদের ফোন করে ডিস্টার্ব করো? ফোন করে ডিস্টার্ব? হ্যাঁ করি, মানে চরিত্রের জন্য। হ্যাঁ, অনেক প্রশ্ন করি, আমার অনেক প্রশ্ন থাকে। শুটিংয়ের সময় হাজার রকম প্রশ্ন করা, কোনো মুহূর্তে কিছু মাথায় এলো সেটা নিয়ে প্রশ্ন করা, তো এগুলো চলতে থাকে। তো তোমায় খুব কম দেখা যায়, মানে এইটা আমায় কম দেখা যায়, এটা তো আমারও প্রশ্ন, কেন কম দেখা যায় আমি জানি না। কাজের সংখ্যা সত্যি কম, আর এখানে বলতে গেলে অনেক কথা বলা হয়, আবার অ্যাকচুয়ালি বলা উচিত কি উচিত না, বলো। এখানে আমাদের কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রথমত আমি একটু কাজের ব্যাপারে নিজের যেটা বলার যে একটু বেছে কাজ করি, যে চরিত্রটা আমার ভালো লাগে, যে গল্পটা ভালো লাগে, যেটা মনে হয় হ্যাঁ আমি করলে একটু আলাদা কিছু, আমার আগের চরিত্রটা থেকে আলাদা, অন্য রকম কিছু এটাতে চ্যালেঞ্জ আছে, প্রথমত আমি সেই ধরনের কাজগুলোকে পছন্দ করি। আর দ্বিতীয়ত আমি এখন মেনলি যেটা হয়ে এসেছে, আমি ইন্ডিপেন্ডেন্ট কাজই বেশি করছি, তার কারণ বড় হাউস থেকে ডাকে না কেউ, আই ডোন্ট নো ওয়াই। হতে পারে তাদের মনে হয় যে আমি অভিনয়টা পারি না, ইনস্টাগ্রামের ফলোয়ার কম, সেই জন্য অনেক জায়গায় রিজেকশন এসেছে। তারপরে অনেকের কাছে এইটা ব্যাপার, নায়িকা সুলভ দেখতে না, আর কি তাহলে দেখতে হবে, মানে এই সমস্ত ব্যাপারগুলো অনেক দিন থেকে শুনে এসেছি। তো নিজের মতো করে নিজের ইচ্ছেতে কাজ করে যাচ্ছি। আমার একটা জিনিস আছে, নিজের শিরদাঁড়াটা শক্ত, নিজের সৎপথে কাজ করি, তাই যারা আমার কাছে আসে বা যে ধরনের কাজগুলো আসে সেগুলোর মধ্যে থেকে বেছে বেছে কাজ করছি। তো এই যেটা তুমি বললে আমাকে যে দেখতে পাও না কেন, কারণ বড় পরিসরে বড় কোনো চ্যানেল বা বড় কোনো প্ল্যাটফর্ম বা বড় কোনো হাউসের ছবি করি না বলেই হয়তো দেখতে পাও না। যেটা আমি ডিরেক্টরের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে কোথাও এই যে বাংলার যে শিল্প বা বাংলার যে কালচার, সেটা সম্পর্কে আমরা নিজেরাই মানে খুব একটা অবগত নয়। তো সেটা কি তোমার মনে হয় যে তোমার চরিত্র বা পুরো ছবিটা কোথাও গিয়ে ওই বাংলার যে কালচার সেটাকে কোথাও ভাবাবে বা কোথাও
সচেতন হওয়ার একটা কোথাও শিক্ষা? হ্যাঁ অবশ্যই, ছবিটা তো সেটা নিয়েই, এটা তো মালদার যে আর্ট ফর্ম যেটা গম্ভীরা, সেটা নিয়েই এই ছবিটা। আমরা শিওর যে অনেকেই হয়তো নর্মাল মানুষকে জিজ্ঞেস করি যদি গিয়ে গম্ভীরা কি, গম্ভীরা শিল্পর ব্যাপারে যদি কিছু বলো, অনেকেই বলতে পারবে না। আমার নিজেরই সেইভাবে ওই নলেজটা ছিল না অতটা, যেটা এই ছবিটা করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ গম্ভীরা আসলে একটা শিল্প এবং সেটা এই রকমের, সেটা এতটা সেন্সিটিভ একটা শিল্প যেটার মাধ্যমে মানুষজন এত কিছু বলতে পারে, সমাজের সমসাময়িক সমস্যা, মানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট বা নতুন কিছু জিনিস ইনভেন্ট হচ্ছে সেরকম। তো সেইটা নিয়ে এখন যেমন এআই, এখন যদি গম্ভীরা করা হয় যে এআইকে নিয়ে যদি বলে যে এআই এলো, এআই নতুন করে এআই আসার জন্য কি হলো, আমাদের কি ক্ষতি হলো না উন্নতি হলো, লাভ হলো, এটা যদি একটা আর্ট ফর্মের মাধ্যমে মানুষ অব্দি যায় ব্যাপারটা, এটা আমি এক্সাম্পল দিলাম এআই এর, তো এখন যদি এই গম্ভীরা করে কেউ মানুষ অব্দি নিয়ে যায় তাহলে ব্যাপারটা কীরকম হবে, ভীষণ সুন্দর হবে এবং ভীষণ ভালো হবে, সেটার ভালো খারাপ সব দিকটা, যাতে এই জিনিসটা হারিয়ে না যায় সেটারই চেষ্টা। এটা তো সার্ভাইভালেরও একটা ব্যাপার রয়েছে। এই যে অভিনয়, সেটা তো একটা মানসিক শান্তির প্রয়োজন। সেখানে যদি আমাকে সবসময় যদি অর্থনৈতিকভাবে যদি আমি দুর্বল হই বা সেটা যদি আমাকে ভাবায়, ফলে তো আমাকে চরিত্রে মনোনিবেশ করা বা এইগুলোতেও তো একটা কঠিন হয়ে যায়। তো সেটা কখনো ফিল করেছে বা কীভাবে সেটা ওভারকাম করেছে? একদম মনের কথা বললে একদম সেটা সবসময়তেই ফিল হচ্ছে, কারণ অর্থনৈতিক টানাটানিটা সবসময়তে লাইফের একটা অংশ হয়ে জুড়ে গেছে। কারণ আমরা যারা কলকাতা শহরের বাইরে থেকে এসে এখানে কাজ করি, আমাদের মাথাতে একটা হিউজ রেসপন্সিবিলিটি থাকে বাড়ি ভাড়া, থাকা খাওয়ার খরচা। কারণ বাড়িতে থাকলে আই থিঙ্ক মাথার উপরে ছাদ আর পেটে খাবার থাকলে জীবনের যে কোনো যুদ্ধ লড়াটা অনেক সহজ হয়ে যায়, তো সেটা আমাদের জন্য ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনও অবধি আমি এই লড়াইটা চালিয়ে রাখতে পেরেছি বা এই চ্যালেঞ্জটা নিজেকে নিজে দিয়েছি যে ভালো কাজই করব, পরিমিত বেছে বেছে কাজ করব, অল্প কাজ করব। সেই জন্য আমার জীবনের চাহিদা প্রচুর রয়েছে, প্রচুর ল্যাভিশ লাইফস্টাইল বা বড় বাড়ি, বড় গাড়ি, ভালোভাবে থাকা, এগুলো আমার প্রয়োজন সেটা একেবারেই না। আমি নিজেকে সেভাবেই তৈরি করেছি বা আমি খুব সাধারণ বাড়ির মেয়ে, সেই ডিমান্ডগুলো আমার নেই, তাই এখনও অবধি মোটামুটি খেয়ে পড়ে চলে যাচ্ছে। গম্ভীরা সাবজেক্টটা নিয়ে অনেকে না জানার কারণটা হচ্ছে যা এটা একটা লুপ্তপ্রায় একটা একটা শিল্প আর কি, এবং মালদার যেটাতে হয়, এবং এখনও ইউটিউবে সার্চ করলেও খুব কম সংখ্যক দেখা যায় আর কি বিষয় আর কি। উইকিপিডিয়া, গুগল টুবে সার্চ করলে ইতিহাসটা জানা যায়, এবং সেইটার উপরে বেস করে অঞ্জনব যে স্ক্রিপ্টটা লিখেছে সেটা সত্যি খুবই ভালো। কারণ একটা ছবি বিষয়বস্তু হচ্ছে মেন তার পাওয়ার, কন্টেন্ট যত স্ট্রং হবে তত বেশি ওটা বেশি ইয়ে হবে, তারপরে এক্সিকিউশন আছে, সিনেমার ব্যাপার আছে, তো সেখানেই ছবির সঙ্গে যুক্ত হয়ে হতে পারে আমার খুবই ভালো লেগেছে। এবং আমি যে চরিত্রটা করেছি, চরিত্রের নাম হচ্ছে ভানু। একটা ছবিতে তো অনেক গান আছে, ওই গানগুলোর মধ্যে একটা আছে হলো রাখে হরি মারে কে, মোদের বাসায় নানা হে, মোদের জ্বালা দূর করো নানা আরে নানা হে।